হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা দেখো 5 নম্বর স্কুল দেওয়া হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল থেকে। এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আজকে ক্লাসে প্রোভাইড করব, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগের প্রথম এমসিকিউ, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে যে উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় সেটাকেই নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে, তার কারণ এটা যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে ক্যালিয়াম, তাহলে অপশন এ। এরপরে পরের পাতায় চলে যাও, দেখো এখানে ক্লোরিন পরমাণুর নিউট্রন সংখ্যা হলো। ক্লোরিন পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা বের করতে গেলে বা যে কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি, আমরা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করি। তাহলে 35 থেকে তোমরা 17 মাইনাস করবে, তাহলে পেয়ে যাচ্ছ 18। তাহলে 18টি নিউট্রন রয়েছে, তার মানে অপশন বি। 4 নম্বর এমসিকিউ, প্রদত্ত কোনটি মৌলিক অণু একই পরমাণু নিয়ে গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু, যেমন এখানে Cl2, তার কারণ এখানে শুধুমাত্র ক্লোরিন পরমাণু নিয়েই কিন্তু ক্লোরিন অণুটি গঠিত। এরপর সত্য মিথ্যা, এসআইতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা, তার কারণ এসআইতে তাপের একক ক্যালোরি নয়, এটা কিন্তু হয়ে যাবে জুল। এরপরে কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু সত্য, তার কারণ আয়নীয় যৌগের ক্ষেত্রে স্বতন্ত্র একটা অণুর কিন্তু আমরা অস্তিত্ব পাই না, একসঙ্গে কিন্তু অনেকগুলো মানে কেলাসের মধ্যে অনেকগুলো অণু কিন্তু থাকে। এরপরে 3-এর 1-এ চলে যাব, একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও। তোমরা ধনাত্মক মূলকের নাম লিখবে অ্যামোনিয়াম মূলক এবং যেটা সংকেত হচ্ছে দেখো NH4+। এরপরে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? গ্যাস থেকে বা বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন। একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো। তোমরা নিউট্রনবিহীন পরমাণুর নাম লিখবে সাধারণ হাইড্রোজেন, বা এর আরো একটি নাম রয়েছে প্রোটিয়াম। তাহলে এরকম ভাবে তোমরা কিন্তু হাইড্রোজেন পারমাণবিক সংখ্যাও 1 আর ভর সংখ্যাও 1। তাহলে এই এক্সাম্পলটা তোমরা দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডের সংকেত লেখো। কিউপ্রিক ক্লোরাইড বলেছে, তার মানে কপারের যোজ্যতা, বেশি যোজ্যতাটা লিখবো। তাহলে এখানে কপারের যোজ্যতা 2 যেটা, সেটা আমাকে দিতে হবে, তাহলে CuCl2। আর যদি CuCl বলি তাহলে সেটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, আর এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। এরপরে 4-এর দাগের প্রশ্নতে চলে যাব, রাসায়নিক সমীকরণ কাকে বলে? লিখবে দেখো, কোন রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন এখানে কার্বনকে যদি অক্সিজেনে পোড়ানো হয় বা জারণ করা হয় বা দহন করানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে C+O2 সমানচিহ্ন দিয়ে CO2, এটা হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ। তাহলে এটা তোমরা লিখতে পারবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন? এটা তোমরা টেক্সট বুক থেকে লিখবে, টেক্সট বুকের মধ্যে ভালো মতো ভাবে দেওয়া হয়েছে। দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম বা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে। এরপর ওই বেরিয়ে আসা জলটা যখন বাষ্পীভূত হয়, সেই বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিনতাপ, সেই লিনতাপটা ওই জলটা তখন কোথা থেকে সংগ্রহ করে? ওই ভেতরে মানে কলসির মধ্যে যে জলটা থাকে এবং কলসির গা থেকে সংগ্রহ করে। তার ফলে কি হয়? কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তাহলে এই আনসারটি তোমরা লিখবে। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো, আনসার হবে দেখো এখানে শর্করা। ভিটামিন, খনিজ মৌল বা জল, এগুলো থেকে কিন্তু আমরা কোনো শক্তি পাই না। ভিটামিন এ এর উৎস হলো গাজর। অন্ধত্ব বা রাতকানা এটা ঘটে ভিটামিন এ এর অভাবে। 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে? আনসার হবে মূলের সাহায্যে। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ হবে 3%। এরপরে 3-এর 1-এ চলে যাব, অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস? অঙ্কুরিত বীজ হচ্ছে, লিখবে অঙ্কুরিত বীজ ভিটামিন সি এর উৎস, ভিটামিন সি এর উৎস। আয়োডিনের অভাবে কি রোগ হয়? আনসারে লিখবে আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। কেমন? গয়টার বা গলগণ্ড। এরপর রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগকে কি বলা হয়? এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিতে হতো রঙিন উদ্ভিজ্জ রাসায়নিকের নাম লেখো। দেখো, উদ্ভিজ্জ রাসায়নিক মানে হচ্ছে ফাইটোকেমিক্যালস।
এবং রঙিন যে সমস্ত উদ্ভিজ্জ রাসায়নিকগুলো আমরা দেখতে পাই তাদের মধ্যে যে যে যৌগগুলো থাকে সেগুলো হচ্ছে দেখো ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস। তার জন্য আমরা লিখেছি যে ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস হলো রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। অথবা যে প্রশ্ন, দেহে অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? আনসার হবে গ্লোবিউলিন, যেটি কি থাকে রক্তের প্লাজমাতে কিন্তু উপস্থিত। এরপরে 4 দাগের প্রশ্ন, মানবদেহের লিপিডযুক্ত অংশগুলির নাম লেখো। মানুষের শরীরে যে যে অংশে লিপিড উপস্থিত সেগুলি হলো 1 নম্বর হচ্ছে ঘাড়ে ও গলায়, 2 নম্বর হচ্ছে উপর হাতে, 3 নম্বর বুকে, 4 নম্বর পেটে, 5 নম্বর হচ্ছে উরুতে। তাহলে এরকম ভাবে তোমরা টেক্সট বুক থেকে লিখে নিও। এরপরে আমাদের অথবা দিয়ে দেখো এই সেটের শেষ প্রশ্ন, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়? এটাও তোমরা টেক্সট বুক থেকে ভালো মতো ভাবে আনসারটি লিখতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিখবে অপুষ্টির ফলে শিশুদের দেহে যে যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো, এরকম ভাবে লেখার পর প্রথম উপসর্গ দেবে দেহের পেশিগুলো যথাযথভাবে গঠিত হয় না। কেমন লিখবে? হয় না। 2 নম্বর, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 3 নম্বর, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়। আর 4 নম্বর দিয়ে লিখবে হাত পাগুলো খুব সরু হয়ে যায়। তাহলে এরকম ভাবে আনসারটি তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 5 নম্বর স্কুল অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।